দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটল টাটা সংবাদ শিরোনাম। গাজায় হত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি তাণ্ডব। যুক্তরাষ্ট্রের মানবাধিকারের সবক নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয়। তীব্র তাপপ্রবাহের মধ্যেই বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে 10 জনের প্রাণহানি। জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে বহুল আলোচিত মিল্টন সমাদ্দার রিমান্ডে। এবারে পুরো আয়োজনে যাচ্ছি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধের দাবিতে আন্দোলনরত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ব্যাপক দমনপীড়ন চালাচ্ছে দেশটির পুলিশ। গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের তাঁবু। প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য বলেছেন, শিক্ষার্থীদের প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে সহিংসতা গ্রহণযোগ্য নয়। গাজায় ইসরায়েলি বাহিনীর মানুষ হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে নজিরবিহীন শক্তি প্রয়োগের পথে বেছে নিয়েছে পুলিশ। চলছে ধরপাকড়, কিন্তু কিছুতেই থামছেন না শিক্ষার্থীরা। স্থানীয় সময় বুধবার রাতে লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ইসরায়েলপন্থীরাও ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। আন্দোলনকারীদের তাঁবু গুড়িয়ে দেওয়ার পাশাপাশি চালানো হয় ধরপাকড়, আটক করা হয় বেশ কয়েকজনকে। গাজায় হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে উত্তাল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। টেক্সাস, কানেকটিকাট, নর্থ ক্যারোলাইনা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। শিক্ষার্থীদের এ আন্দোলনকে ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়ে যে কোনো মূল্যে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। প্রায় 2 সপ্তাহ আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সূচনা হয়েছিল ইসরায়েল বিরোধী বিক্ষোভ। পরে তা যুক্তরাষ্ট্রের 40টির মতো বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। গত 7 মাস ধরে ফিলিস্তিনের গাজায় 34,500-র বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার পর দেশটির মানবাধিকারের সবক নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই প্রশ্ন করেন। প্রধানমন্ত্রী বলেন, অতি ডান ও বামরা যতই আন্দোলন করুক, জনগণ যতদিন চাইবে ততদিন তাঁর সরকার ক্ষমতায় থাকবে। গত 24 থেকে 29 এপ্রিল থাইল্যান্ড সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় এ সফরে ইউএন এসক্যাপের 80তম অধিবেশনে যোগদান করেন তিনি। থাইল্যান্ড সফরের ব্যাপারে দেশবাসীকে অবহিত করতে বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ। লিখিত বক্তব্যে সরকার প্রধান তাঁর এ সফরকে ফলপ্রসূ দাবি করেন। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান, বিশ্বের বিভিন্ন দেশে চলা যুদ্ধ কোনো সমাধান দেবে না। ফিলিস্তিনে চলা গণহত্যা বন্ধ হওয়া উচিত। যেসব দেশ মানবাধিকার ইস্যুতে সোচ্চার অথচ ফিলিস্তিনের গণহত্যা নিয়ে নীরব, তাদের সমালোচনা করেন শেখ হাসিনা। আমার কথা আমি বলবোই, কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক। আর সব থেকে বড় কথা আপনারা দেখেছেন যে আজকে 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো, অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয়। দেশের মধ্যে যারা কথায় কথায় সরকার পতনের হুমকি দেন, তাদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই 28 অক্টোবরের কথা মনে আছে 2023 সালের।
আমি তো বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, মারছে, এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো। কাজে আমার মনে হয় এখন আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায়, কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। উপজেলা নির্বাচন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগ সভাপতি। পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। তা আপনার এটা হিসাব করেন তো কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। তো আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারে। এখন অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, একসময় দেখা গেলো সবাই বর্জন করে কেন? কারণ আসলে নির্বাচন করবার মতো সক্ষমতাই নাই। সরকার প্রধান জানান, বৈশ্বিক কারণে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে। যদিও পণ্যের উৎপাদন ও সরবরাহ ঠিক আছে, তবে যারা আন্দোলনে সফল হয়নি তারা বাজার সিন্ডিকেট করে থাকতে পারেন। কিছু কিছু তো চক্রান্ত হয়, চেষ্টা করা হয়। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। আজ বিকেল 5টায় এই অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্য সূচি ও কার্য বিবরণী নিয়ে আলোচনা হয়েছে। বিকেল 5টায় অধিবেশনের শুরুতে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্যানেল মনোনয়ন দেন। এরপর ঝিনাইদহ 1 আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করায় শোক উপস্থাপন করেন স্পিকার। পরে সংসদের রেওয়াজ অনুযায়ী এই শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে প্রয়াত সংসদ সদস্য আব্দুল হাইয়ের 75 পরবর্তী গণতন্ত্রের পক্ষে সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। বারবার লাশ পড়তো এমন একটা জায়গা, আর সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠন করা বা রাজনীতি করা অত্যন্ত কঠিন কাজ ছিল। কিন্তু আব্দুল হাই অত্যন্ত সাহসী ছিলেন, ভালো সংগঠক ছিলেন, যে জন্য সে অত্যন্ত সফলতার সাথে এই সংগঠনটা সেখানে দাঁড় করান। কারণ আমি নিজেই ওই এলাকাগুলি ঘুরেছি, আমি দেখেছি সেখানকার মানুষের অবস্থা। গ্রামের মানুষ টিকতে পারতো না, এবং সেখানে সবসময় অস্ত্রের ঝনঝনানি। তীব্র তাপপ্রবাহের মধ্যেই আজ কিছুটা স্বস্তি নিয়ে এসেছে বৃষ্টি। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গাতে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে, এতে তাপমাত্রা কিছুটা কমেছে। এ সময় বজ্রপাতে কুমিল্লা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারে 10 জনের প্রাণ গেছে। তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে দেশের কয়েক জেলায়। বৃহস্পতিবার ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হচ্ছে। বৃষ্টি দেখে স্বস্তি প্রকাশ করেছে সব শ্রেণী পেশার মানুষ। এতদিনের তীব্র তাপদাহের পরও যে আল্লাহ শেষ রহমতের এই বৃষ্টি, কাজকর্ম করতে খুব ভালো লাগতেছে। এখন একটু এদিক সেদিক যাইতে পারতেছি, ভালোই লাগছে, ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের চেয়ে আজকে অনেক শান্তি। রাঙামাটি শহরে বজ্রপাতে 3 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 7 জন। বজ্রপাতে কক্সবাজারে মারা গেছেন 2 লবণ শ্রমিক। ভোরে বৃষ্টি শুরু হলে 2 শ্রমিক লবণ তুলতে মাঠে গিয়েছিলেন। খাগড়াছড়িতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক শিক্ষার্থী মারা গেছে। ফেনীতে সকাল 8:30টার দিকে বজ্রসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি, ফলে গরমের অস্বস্তি রয়ে যায়। বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.8 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে স্থবির হয়ে উঠেছে জনজীবন। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। পাবনা ও ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় বৃহস্পতিবার 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ড করা হয়। দীপ্ত বার্তাকক্ষ। মৃত্যু সনদ জালিয়াতির মামলায় আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিন্টু সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। জালিয়াতিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা। অভিযোগ করেন ভুক্তভোগী অনেকে। বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে নেওয়া হয় ঢাকার সিএমএম আদালতে। উভয় পক্ষের শুনানি শেষে মৃত্যু সনদ জালিয়াতির মামলায় তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজুল হোসেনের আদালত। তাদের যে ভিকটিম যারা মারা গেছে তাদের বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় কাটা, পেট কাটা, শরীরের বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ কাটা, এই জিনিসগুলো সে করেছে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমরা ভালো কাজ করতে চাই এবং ভালো কাজ করতে গেলে যে বাধা আসে আজকের মামলা সেই বাধাগুলোই আসছে। শুরুতে লিখিত অভিযোগ না থাকলেও 1 মে রাতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় 3টি মামলা করেন ভুক্তভোগীরা। একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমি মনে করি রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হবে জানায় পুলিশ। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। আজ আসামি পক্ষের সময় আবেদনের মঞ্জুর করেন ঢাকা 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন। এ সময় মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য 2 জুন নতুন দিন ধার্য করে আদালত। এর আগে অর্থ আত্মসাতের এই মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেছিলেন ডক্টর ইউনূসের আইনজীবী। ডক্টর ইউনূস সহ অন্য আসামিরা জামিনে রয়েছেন। দর্শক সংবাদের শেষ অংশে থাকছে অলিম্পিকে স্বর্ণ পদকের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া 9 বছরের ভারতীয় ভারোত্তোলককে নিয়ে একটি প্রতিবেদন। ভর্তুকির দোহাই দিয়ে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে সরে আসার আহ্বান জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। আজ সংবাদ সম্মেলনে জ্বালানি খাতের অস্বচ্ছতা, দুর্নীতি আর অপচয় রোধের দাবিও জানিয়েছে এই সংগঠনটি। ভোক্তা পর্যায়ে গত কয়েক বছর ধরে ক্রমাগতভাবে চলছে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি। এর মধ্যে গত মাসের শেষের দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর এক পর্যবেক্ষণে বিদ্যুৎ, গ্যাস ও সারে ভর্তুকি উঠিয়ে মূল্যবৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এমন বিষয়কে সামনে এনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা সুরক্ষায় মূল্যবৃদ্ধি নয়, জ্বালানি সুবিচার চাই শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বেশ কিছু প্রস্তাব তুলে ধরার পাশাপাশি ভর্তুকি কমানো বা প্রত্যাহার ইস্যুতে বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধির চিন্তাকে অযৌক্তিক বলা হয়। দাবি করা হয় এ খাতের দুর্নীতি, অস্বচ্ছতা খতিয়ে দেখার। মূল্য বৃদ্ধির সুপারিশ করার আগে কোথায় অপচয় আছে, কোথায় অস্বচ্ছতা আছে, কোথায় অমিতব্যয়ী আছে, সেসবের একটু খোঁজ নিতে। বাংলাদেশ রেগুলেটরি কমিশন আইন 2003 সংশোধন ক্রমে সংযোজিত ধারা 34-এর ক রহিত হতে হবে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্যহার নির্ধারণের একক এখতিয়ার BRC-কে ফিরিয়ে দিতে হবে। বক্তারা বলেন, দাতা সংস্থাগুলোর স্বার্থ সুরক্ষা বা সুপারিশ মেনে সরকার বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধি করলে তা হবে সংবিধান বিরোধী। ভর্তুকি উঠিয়ে দেওয়াটাই একমাত্র কাজ, এবং তাদের যে ফিলসফি নো লাঞ্চ ইজ ফ্রি, এটাই একমাত্র কাজ। তাহলে পরে আমি বলবো যে এটা নিওলিবারালিজম বা অবাধ মুক্ত বাজার অর্থনীতির একটা দর্শন, যেটা আমাদের সংবিধানের বিরুদ্ধে। পৃথিবীর কোনো দেশ বিশ্বব্যাংক এবং IMF-এর শর্ত মেনে ঋণ নিয়ে স্বনির্ভর হয়েছে এমন কোনো উদাহরণ 1 শতাব্দীতেও কোনো উদাহরণ পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুৎ খাতে এখনো কম বেশি 40,000 কোটি টাকা ঘাটতি বিদ্যমান, যার দায় জনগণের নয়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে, কিন্তু অপপ্রচার গ্রহণযোগ্য নয়। আজ রাজধানীর ধানমন্ডিতে TIB কার্যালয়ে
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেছেন, বিভিন্ন ইস্যুতে মিথ্যাচার হচ্ছে, রিপোর্টিংয়ে সততা থাকতে হবে। যে কোনো ধরনের সমালোচনাকে সরকার স্বাগত জানায়, তবে মিথ্যাচারকে নয়। বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে যারাই রিপোর্টিং এর মাধ্যমে গভর্নমেন্টকে হেল্প করবে, এনি কাইন্ড অফ whether it's corruption or anything that goes against the protection of the environment, report freely. I will be there to give you whatever the protection needed. ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। সকাল থেকে মৃতদেহ বুঝে নিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন নিহতের স্বজনরা। তবে মরদেহগুলো ময়নাতদন্তের পর হস্তান্তর করবে পুলিশ। দালালের খপ্পরে পড়ে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে মারা যান ৮ বাংলাদেশি। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে তাদের মরদেহ দেশে আনা হয়। ভাগ্নের মরদেহ নিতে মাদারীপুর থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন মামা। ১-২-৯ বৃহস্পতিবার দুপুরে সৌদি এয়ারলাইন্সে ঢাকায় এসেছে ৮ হতভাগা বাংলাদেশির মরদেহ। এর মধ্যে মাদারীপুরের আছেন ৫ জন, বাকি ৩ জন গোপালগঞ্জের। আমার ভাই উঠে আবার উপরে বসছিল, ওদের পরে আবার পিটাইয়া নিচে দিয়ে বক্সটা আটকাই দিছে। আমার ছোট ভাই গেছিল রহিম দালালের মাধ্যমে, আমাদের থেকে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা নেছে। স্বজনদের অভিযোগ, দালালের খপ্পরে পড়ে আগামী দিনের সুন্দর স্বপ্নের আশায় ফেব্রুয়ারিতে দেশ ছাড়েন তারা। গন্তব্য ছিল ইউরোপ, তবে সেই স্বপ্ন মিলে গেছে ভূমধ্যসাগরের নীল জলে। মার্চের ২১ তারিখে তিউনিসিয়া থেকে সাগরপথে অবৈধ অনুপ্রবেশের উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন দেশের অর্ধশতাধিক মানুষ। নৌকাডুবিতে সেখানেই সব শেষ। বাংলাদেশ থেকে ইটালি পর্যন্ত একবারে সম্পূর্ণ দায়িত্ব তাদের, কিন্তু খাওয়া ঠিকভাবে দেয় না। আর গাড়ির মধ্যে নেয়, আপনার লিবিয়া বাসা থেকে গেম করে বা নদীর পানে নেয়, ওরা গাড়ির ডিকির মধ্যে ভরে নেয়। আমরা টাকা দিছি ১৫ লাখ টাকা দিছি, তা তো মারপিট করে ওই বক্সের ভেতরে আটকাইয়ে তারপর মারছে। ট্যুরিস্ট, মেডিকেল ভিসা ও অবৈধভাবে দেশের বাইরে গেলে তাদের নথি থাকে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। তাই মরদেহ দেশে আনতে লেগেছে দীর্ঘ সময়। আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক্ষেত্রে আর্থিক সহযোগিতা করছে। সেই মৃতদেহগুলো আনার ক্ষেত্রে মৃতদেহের আত্মীয়দেরকে ৩৫,০০০ টাকার চেক এখান থেকে প্রদান করা হবে দাফন কাফন এবং পরিবহন বাবদ। মরদেহগুলো নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ময়না তদন্তের পর সেগুলো স্বজনদের কাছে হস্তান্তরের কথা জানায় পুলিশ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঋণ খেলাপিদের সুবিধা দেওয়ার কারণে টাকা ছাপাতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। এজন্য নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। আজ ইআরএফ আলোচনায় এমন কথা জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। বলেন, জোর করে ব্যাংক একীভূতকরণ ঠিক হবে না। সুশাসনের অভাব, লুটপাট আর নজরদারির অভাবে ঝুঁকিতে দেশের ব্যাংক খাত। সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক যখন ব্যাংক একীভূতকরণের সমাধান খুঁজছে, তখন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রেখে বলেন, এটি কোনো সমাধান হতে পারে না। যে যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে, ওই দুইটা ব্যাংকের কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয়। জোর করে করা ঠিক হবে না আমার মনে হয়। ইআরএফ আয়োজিত আলোচনা সভায় সাবেক এই গভর্নর বলেন, ব্যাংক খাতে চলমান তারল্য সংকট কাটাতে কিছু সময়ের জন্য আমানত সংগ্রহ সহজ করা উচিত। তার মতে, ঋণ খেলাপিদের সুবিধা দেওয়ার কারণে টাকা ছাপাতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। এজন্য নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। অর্থ পাচার বিষয়ে দাতা সংস্থা আইএমএফ ও সরকারের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন তিনি। পুনঃ তফসিলের কারণে ব্যাংকিং খাতে এখন অর্থের টান পড়েছে। এই জন্য বাংলাদেশ ব্যাংকে হয় ছাপাইয়া অথবা ট্রেজারি বন্ডে টাকার যোগান দিতে হচ্ছে। এর ফলে ইনফ্লেশন থেকেই যাচ্ছে। মাল্টিপল এক্সচেঞ্জ রেট একেবারেই বর্জনীয়, একেবারে করা ঠিক নয়। মাল্টিপল এক্সচেঞ্জ রেটে শুধুমাত্র লাভবান হয় মধ্যস্বত্বভোগীরা। অর্থনীতির সুদিন ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের চর্চা আবারও চালু করার পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন সাবেক এই গভর্নর। বিশালী বাংলাদেশ ব্যাংক থাকে। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।
চলতি মৌসুমে লবণ উৎপাদন হয়েছে রেকর্ড 22,72,000 মেট্রিক টন, যা বিগত 63 বছরের মধ্যে সর্বোচ্চ। টানা দাবদাহের কারণে এমনটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন লবণ চাষিরা। এ চিত্র দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা কক্সবাজারের। মাঠ জুড়ে শুধু লবণ আর লবণ, চারিদিকে প্রখর সূর্যের তাপ, বৃষ্টির দেখা নেই বেশ কয়েকদিন। হাঁসফাঁস তোলা এমন আবহাওয়া হাসি ফুটিয়েছে লবণ চাষিদের মুখে। অন্যান্য বছরের তুলনায় এবছর বৃষ্টি কম হওয়ায় আমাদের লবণের সাহায্যে মাঠ ফসল ভালো হচ্ছে, তার মানে লবণ ভালোভাবে উঠতেছে। এখানে যদি আরো গরম করতেছে তো আর 20-15টা যদি সিজন পাই মানে আরো উন্নতি হয়ে যাবে আর কি। গরম পড়লে আল্লাহর মাল দিলে আর কিছু লাভ মনে যাবে জমার। বাতাস এবং রোদের কারণে মোটামুটি লবণ আগের চাইতে অনেক বেশি উঠতেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক বলছে, গত 62 বছরের মধ্যে 2022-23 অর্থ বছরে লবণ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড ছিল 22,32,890 মেট্রিক টন। তবে চলতি মৌসুমের লবণ উৎপাদন আগের সব রেকর্ড অতিক্রম করেছে। এই আবহাওয়ার কারণে আসলে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হলেও কিন্তু লবণ চাষের জন্য এটা একটা আশীর্বাদ, এবং এটার কারণে আমাদের চাষিদেরকে অবশ্যই জন্য তারা এই প্রচণ্ড রোদের মধ্যে তারা কষ্ট করে মাঠে পরিশ্রম করছেন এবং লবণ উৎপাদন করছেন। এই বছর ইতিমধ্যেই গতকালকে পর্যন্ত আমাদের উৎপাদন হয়েছে 22,72,000 মেট্রিক টন। এবছর 1,933 একর লবণ চাষের জমি বৃদ্ধি পেয়ে হয়েছে 68,357 একর। গত বছর ছিল 66,424 একর। দীপ্ত, বার্তা কক্ষ। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হলেও অধিনায়ক শান্তর প্রধান লক্ষ্য সিরিজ জয়। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজের আয়োজন। জিম্বাবুয়ে বিশ্বকাপে নেই, তাই বাংলাদেশের সামনে এবারের আসরে বেশ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নিজেদের সেরা কম্বিনেশন বেছে নেওয়ার ভালো সুযোগ। তবে অধিনায়কের প্রধান লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা। প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই, এটা হলো প্রথম টার্গেট। এবং প্রস্তুতির কথা যেটা বললেন, অবশ্যই ওটা তো মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না, কারণ এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না এই কারণে যে 15টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য। সো প্রস্তুতি বলবো না, আমি বলবো যে প্রিপারেশন সুন্দর, আমরা কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। ঘরের কন্ডিশনে অবশ্যই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ফেভারিট, তাই বলে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার ভুলটা মোটেই করতে চায় না স্বাগতিকরা। বড় দল ছোট দল নয়, আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। অন্যদিকে বিশ্বকাপে খেলতে না পারাটা জিম্বাবুয়ের জন্য হতাশার, তাই অধিনায়ক বলছেন দেশের সম্মান ধরে রাখতে বাংলাদেশের সাথে সমানে সমানে লড়তে চান তিনি। আমাদের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে দুঃখজনক আর হতাশার বিষয় হলো বিশ্বকাপে খেলতে না পারা। তাই বলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ মানেই আমরা হোয়াইট ওয়াশ হব সেটা ভাবার কারণ নেই। নিশ্চয়ই সিরিজ জয়ের জন্যই খেলবো আমরা, যেমনটা বাংলাদেশও খেলবে। এ পর্যন্ত দু দলের খেলার 20টি টি-20তে 7 বার হেরেছে বাংলাদেশ। দেশের মাটিতে সিরিজ না হারলেও প্রতি সিরিজেই এক বা একাধিক ম্যাচে হারের নজির আছে বাংলাদেশের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এবার একটি ভিন্ন রকমের খবর জানাচ্ছি। ভারোত্তোলনে অলিম্পিক স্বর্ণ পদকের জন্য নিজেকে প্রস্তুত করছে ভারতের খুদে বালিকা আরশিয়া গোস্বামী। মাত্র 5 বছর বয়স থেকে ভারোত্তোলন শুরু করা আরশিয়ার বয়স এখন 9 বছর। এরই মধ্যে সর্বকনিষ্ঠ ডেড লিফটারের রেকর্ড অর্জন করেছে সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় দক্ষতার সাথে ভারোত্তোলন করছেন ছোট্ট বালিকা আরশিয়া গোস্বামী। ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলার গ্রামের এই বালিকার বয়স এখন 9 বছর। মাত্র 5 বছর বয়স থেকেই ভারোত্তোলনে হাতেখড়ি আরশিয়ার। আমি পাওয়ার লিফটিং করব, ভারোত্তোলন করব। অলিম্পিকে ভারোত্তোলনে ভারতের জন্য স্বর্ণ পদক জিততে চাই, দেশের জন্য গৌরব আনতে চাই। वेट लिफ्टिंग में गोल्ड मेडल लाऊं मैं और अपने देश का नाम रोशन करूं। 2020 সালে করোনার সময় ভারোত্তোলনে আরশিয়ার যাত্রা শুরু। বাবার জিম বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতেই ওয়ার্কআউট করা শুরু করেন এই খুদে বালিকা।
লকডাউনের সময় থেকেই আরশিয়াকে প্রশিক্ষণ দিয়ে আসছি। মূলত ঘরেই ওর ভারোত্তোলনের যাত্রা শুরু হয়। এখন তার নিজের উপর অনেক বেশি আস্থা। আরশিয়া 6 বছর 11 মাস 27 দিন বয়সে সর্বকনিষ্ঠ ডেড লিফটারের রেকর্ড অর্জন করেন। তার এই কৃতিত্ব ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আনুষ্ঠানিকভাবে 2021 সালের 28 ডিসেম্বর জায়গা করে নেয়। এছাড়াও এশিয়ার বুকে সর্বকনিষ্ঠ ভারোত্তোলক হিসেবে রেকর্ড গড়েছেন আরশিয়া। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। গাজায় হত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি তাণ্ডব। যুক্তরাষ্ট্রের মানবাধিকারের সবক নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তীব্র তাপপ্রবাহের মধ্যেই বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে 10 জনের মৃত্যু। জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে বহুল আলোচিত মিল্টন সমাদ্দার রিমান্ডে। আর দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।